অশান্তি বলো দেখিনি? বলি বুয়াটা অফিস থেকে ফিরে এসেই তো থানায় গেল, থানা থেকে ফিরে এসে হন্যে হয়ে খুঁজলো, কোথাও পাওয়া গেল না। আচ্ছা আচ্ছা কি করা যায় বলো দেখিনি? কি করা? মিসিং ডায়েরি করা হলো তো, পুলিশ কিচ্ছু করতে পারলো না। একটা রাত পুরো কেটে গেল, আজ এতটা বেলা হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর নেই। একটা জলজন্ত মানুষ উধাও হয়ে গেল। না, টিভিতে তো ওই খবরে বলছিল না কোথায় একটা বউ জলে ডুবে মারা গেছে, তো সেটা তো দেখলাম আমরা। আর ডিঙ্কা, তুইও তো দেখলি বাবা, নিজের চোখে গিয়ে দেখে এসেছিস, তারপরও এরকম মন খারাপ করে রয়েছিস? হ্যাঁ আচ্ছা, কাল থেকে আজ পর্যন্ত কিচ্ছু দাঁতে কাটিস নি কো? বলি ও বুয়া, বুয়া রে শোন না, আমার তো মনে হয় ওই অন্তরা বোধহয় আবার ফিরে এসেছে। ওর সাথে বৌমা কোথাও লুকিয়ে ঘাপটি মেরে বসে রয়েছে, তাহলে বৌমার এত সাহস হবে না নিজে নিজে কোথাও থাকতে। শুনুন, একটা কথা বলি, আমার দিদি এমন মানুষ নয় যে কাউকে কিচ্ছু না বলে বাড়ি ছেড়ে চলে যাবে। এতগুলো বছর যদি আপনাদের সঙ্গে আমার দিদি এ বাড়িতে থাকতে পারে, চলে না গিয়ে থাকতে পারে, তাহলে আজও যেত না। আজ নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার জন্য আমার দিদি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, এবং দিদি যে চলে গেছে আমার মনে হয় না ফিরে আসার জন্য গেছে। এটা যদি সাধারণ কোনো সাংসারিক অশান্তি হতো, দিদি বেরিয়ে যেত, হয়তো আমাদের বাড়ি যেত। কারণ দিদি খুব ভালো করে জানে যে মা যদি আজ খবর পায় দিদি নিরুদ্দেশ, তাহলে মা অসুস্থ হয়ে পড়বে, চিন্তা করবে। সেখানে না গিয়ে দিদি যখন অন্য কোথাও চলে গেছে, তখন বিষয়টা অন্যরকম, সেটা আমাদের বুঝে নিতে হবে। আমার দিদি এতটাও স্বার্থপর নয়, জানেন তো। এত কিছু চিন্তা করে যে সিদ্ধান্ত নিয়েছে আমার দিদি, তাতে করে আমার মনে হয় না দিদি আর এই বাড়িতে ফিরে আসবে। এবং এবং হয়তো নিজেকে শেষ করার প্ল্যান করেই গেছে। বাই দ্য ওয়ে পাপা, কালকে আমি শুনলাম যে তুমি সুটকেস গুছিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলে। তোমার কি কোনো অফিস ট্যুর ছিল? মিথ্যে কথা, ডাহা মিথ্যা কথা, মিথ্যা কথা। পাপার কোনো অফিস ট্যুর ছিল না। পাপা জুন আন্টির বাড়িতে থাকতে গিয়েছিল, তাই না? কি জুন আন্টি, তাই তো? আরে তুমি আমায় কেন এই সমস্ত কথা বলছো? ভাই, তোমার পাপা দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞেস করো। আমি তোমার পাপাকে আমার বাড়িতে যেতে বলিনি। হ্যাঁ, আমার ছেলে অসুস্থ ছিল, বোকান অসুস্থ ছিল। তোমার পাপার মনে হয়েছিল যে আমি আমার ছেলেকে ঠিকমতো সামলাতে পারবো না, তাই উনি সিদ্ধান্ত নিয়েছিলেন কয়েকদিনের জন্য আমার বাড়িতে গিয়ে থাকবেন। তুমি আমাকে এসব কথা কেন বলছো? তার সঙ্গে তোমার মায়ের চলে যাওয়ার কি সম্পর্ক? Shame on you! তোমার লজ্জা করে না? কিচ্ছু বুঝতে পারছো না, তাই না? জুন আন্টি, তোমার মতো তো অনেক মহিলা আছে যাদের হাজবেন্ড নেই কিংবা একসাথে থাকে না, হাজবেন্ড আর ওয়াইফ। তাদের নিশ্চয়ই সন্তান আছে, তারা অসুস্থ হয়। তোমার মতো কি তারা অন্যের হাজবেন্ডকে হায়ার করে? ডিঙ্কা, জাস্ট শাট আপ। একদম চিৎকার করবে না। চিৎকার করার কোনো অথরিটি তোমার নেই। ইউ আর আ ক্রিমিনাল। বাবা, কি হচ্ছে? কি বাড়িতে এসব কি হচ্ছে? এতগুলো দিন যে এই ঘটনাটা ঘটেনি, এটাই তো সারপ্রাইজিং আমার কাছে। তো অনেক দিন আগেই ঘটে যাওয়ার কথা। দেখো অঙ্কিতা, এই বাড়িতে আসার পরেই তুমি এরকম চেঁচামেচির মধ্যে পড়ে গেছো। আমি জানি তুমি এসবে ইউজ টু নও, তাই জন্য আমি সত্যি বলছি, আই এম রিয়েলি সরি। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। অ্যাকচুয়ালি আমিও একটা জিনিস বুঝতে পারছি না। আই হ্যাভ আ কোয়েশ্চেন। হ্যাঁ বলো না, কি জানতে চাও? তোমার কাছে না, আই হ্যাভ সামথিং এলস টু আস্ক। আই হ্যাভ সামথিং টু আস্ক পাপা। পাপা, টেল মি সামথিং। ও না গো, বলি তুমি ইংরেজিতে কথা বলো না তো। ইংরেজি কথা বললে আমি কিচ্ছু বুঝতে পারি না, বাংলায় বলো। দেখছো আমার টেনশনে একবার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠাম্মি, আমি তোমার সঙ্গে তো কথা বলছি না, আমি তো পাপার সঙ্গে কথা বলছি, তাই না?
পাপা, তুমি যে এই বাড়ি থেকে সুটকেস গুছিয়ে জুন আন্টির বাড়িতে গেছিলে, তুমি কি আন্টির সঙ্গে কনসাল্ট করে বেরিয়েছিলে? আন্টি কি তোমাকে যেতে বলেছিল? আমি তোমার প্রশ্নটা বুঝতে পারলাম না। প্রত্যেকটা মানুষের তো নিজের কর্তব্য কর্ম থাকে, রেসপন্সিবিলিটিস। সে কি সেই কাজগুলো করার জন্য প্রত্যেকবার প্রত্যেকের কাছ থেকে পারমিশন নেবে, প্রত্যেকের সঙ্গে আলোচনা করে তারপর সে কাজটা করবে, নাকি সেই কাজটা করবে না? এবার ধরো একটা কাজ করতে গেলে যার সঙ্গে আলোচনা করা দরকার, তার যদি সেই কাজটার প্রতি অ্যাকসেপ্টেবিলিটি না থাকে, তখন ইভেন ইফ ইট ইজ রাইট, সে সেই কাজটা করবে না? নাকি একজন সাধারণ মানুষ হিসেবে সে নিজের চিন্তা করে বিবেচনা করে সেই কাজটা স্বাধীনভাবে করার চেষ্টা করবে? বাট এরকম একটা ডেলিকেট সিচুয়েশনে কোনো ডিসিশন নিলে তুমি তো একা ডিসিশনটা নিতে পারো না। অফকোর্স তোমার ওয়াইফের কনসেন্ট তোমার দরকার হবে। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট অঙ্কিতা। এই প্রথমবার আমি তোমার মুখে একটা সেন্সিবল কথা শুনলাম। আমি জানি মানুষকে তার পরিস্থিতি অনেকটাই বদলে দেয়। নিশ্চয় তুমিও কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছো, বাট দ্যাট ওয়াজ আ ভেরি গুড কোয়েশ্চেন। যেটা তোমার পাপা বুঝতে চাইছেন না, যে 25 বছর ধরে একটা কাপল সংসার করতে পারলো, হঠাৎ একদিন স্বামী নিজের সুটকেস প্যাক করে নিজের বান্ধবীর বাড়ি চলে যায়। না, কারণ কি? বান্ধবীর ছেলের শরীর খারাপ। অথচ সে স্বামী নিজের স্ত্রীর সাথে কোনো ডিসকাশন করে না। ফলে আমার মনে হয় না ডিসকাশন করলেও কোনো ফলাফল বেরোয়, কারণ কোনো মহিলা যে এতে মত দিতে পারে যে তার স্বামী অন্যের বাড়ি গিয়ে রাত কাটাবে, এইটা নিয়ে আমারও ডাউট আছে। জুন, বুগানের যখন এতই শরীর খারাপ, তুমি সামলাতে পারলে না, তখন তোমার মায়ের কাছে গিয়ে থাকতে পারতে। মেসোমশাই, আমি আপনার ছেলেকে আসতে বলিনি। আপনি আমাকে কেন অ্যাকিউজ করছেন? তুমি আসতে বলনি ঠিকই, কিন্তু যেতেও তো বাধা দাওনি। সেই জন্যই তো ওর সমস্ত কিছু গোছগাছ করে তোমার বাড়িতে গিয়ে হাজির হলো, তাই তো? আপনার ছেলে কিন্তু আমার বাড়িতে যায়নি মেসোমশাই। ও যখন খবর পেয়েছে শ্রীময়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কিন্তু নিজের বাড়িতেই এসেছিল। না না, সেটা বুঝতে পারছি যে আমাদের অনিন্দতা যেতে পারে, কিন্তু যাওয়ার ইচ্ছেটা তো ছিল। ওই ইন্টেনশনটাকে তো অস্বীকার করা যায় না। উপল, আমি একজন অ্যাডাল্ট। একজন অ্যাডাল্ট হিসেবে আমার নিজস্ব কিছু মতামত আছে, থাকতে পারে, থাকতে বাধ্য। আর একজন অ্যাডাল্ট হিসেবে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। দ্যাটস মাই উইশ। কিন্তু আমরা মূল বিষয়টা থেকে সরে যাচ্ছি। কি মূল বিষয়টা কি? কোন মূল বিষয় থেকে আমরা সরে যাচ্ছি বলো না এক্স্যাক্টলি। জানো, তোমার এই মূল বিষয়ের জন্য বাড়িতে তো এত অশান্তি বাবা। তোমার এই মূল বিষয়ের জন্য আমার মা বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি তো ডেলিবারেটলি আমার মাকে খুন করেছো মানসিকভাবে। আমার মা মারা গেছে না কোথাও হারিয়ে গেছে আমি জানতে চাই না। আমার কাছে কোনো ম্যাটারই করে না, কোনো পার্থক্যই নেই। তার কারণ আমি তোমার মাকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তোমাদের কি কারোর কোনো আইডিয়া আছে যে আন্টি আর কোনো জায়গায়? দেখো নাথবু, আমরা তো জানতাম বৌমার শুধু ওই শ্বশুর বাড়ির বাপের বাড়ি ছাড়া আর কিচ্ছু নেই গো। এখন তো দেখছি হঠাৎ করে আমেরিকা থেকে এক বন্ধু এসে হাজির। আমরা তো বলতে পারবো না এরকম বন্ধু বান্ধব আর বৌমার কতজন আছে। দেখুন, এত কাণ্ড ঘটে যাওয়ার পরও এখনো আপনারা আমার দিদিকে দোষারোপ করে চলেছেন। গত 25 বছর ধরে আমরা কিচ্ছু বলিনি, সমস্তটা মেনে নিচ্ছি শুধু দিদির মুখের দিকে তাকিয়ে। না তো অনেক আগে আমাদের স্টেপ নেওয়া উচিত ছিল। এত বছর ধরে আপনারা সকলে মিলে যেভাবে আমার দিদির প্রতি মানসিক অত্যাচার চালিয়ে গিয়েছেন, যেভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে আমার দিদি, তাতে অনেক আগে আমাদের কিছু একটা করে ফেলা উচিত ছিল। আমরা করিনি, শুধু দিদির মুখের দিকে তাকিয়ে। আর আজকে ফাইনালি যখন দিদি সংসার ছেড়ে চলে গেছে, তখন জেনে রাখুন আপনাদের কাউকে আমি ছাড়বো না।